আজকে স্বয়ংপ্রভা চ্যানেলে কলকাতার রিজিওনাল সেন্টার থেকে আমি একাডেমিক কাউন্সিলর ঈশানী দে। তো আজকে আমরা নতুন করে আবার আরেকটা টপিক এবং বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আগের ক্লাসগুলোতে আমরা যেমন ব্লক 1 নিয়ে আলোচনা করেছিলাম, যে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান সোসাইটি, মানে হচ্ছে যে ভারতের সমাজে, মানে ভারতীয় সমাজের যে একটা ভিত বা ফাউন্ডেশন এবং সেটার যে একটা ইন্টারপ্রিটেশন বা আলোচনা করা বা ব্যাখ্যা করা, হ্যাঁ, যে তার উৎপত্তিটা কোথা থেকে, ভারত যেটা আমরা এখন এক প্রেজেন্ট দেশ হিসেবে জানি সেটা আগে প্রাচীন যুগে কিরম ছিল এবং পরবর্তীকালে মধ্যযুগে এবং ব্রিটিশ শাসকরা আসার পর আধুনিক যুগে আমরা ভারতকে কিভাবে দেখছি বা গোটা উপমহাদেশকে কিভাবে দেখছি, সেই সব নিয়ে আমরা আলোচনা করেছিলাম ব্লক 1। তো আজকে আমরা চলে যাব ব্লক 2-তে। সেটা আরেকটু সূক্ষ্মভাবে আমাদের ইন্ডিয়ান সোসাইটিটাকে বা ভারতীয় সমাজকে আমরা আরো ভালো করে আমরা তুলে ধরবো এবং সাথে কিছু একটা যে বিশ্লেষণ করা বা প্রশ্ন করা, সেই বিষয় কিন্তু আমরা আলোচনা করব। যেমন কি ব্লক 2-তে যেটা আমাদের আরেকটা মডিউল, সেটা হচ্ছে ইন্টারোগেটিং ইন্ডিয়ান সোসাইটি, যেটা হচ্ছে যে ভারতের একটা সামাজিক ব্যাখ্যা। যেমন আমি এখনই বলে দিলাম যে একটা বিশ্লেষণ করা, তার মধ্যে হাজার রকমের প্রশ্নও থাকবে এবং থাকবে হচ্ছে বিভিন্ন রকমের একটা আলাদা একটা মানে বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য সব মিলিয়ে, ভ্যারিয়েশন এবং ডিফারেন্স মিলিয়ে কিন্তু আমরা দেখতে পারবো যে এই যে ইন্ডিয়ান সোসাইটিটা বা এই যে ভারতীয় সমাজটা, সেটা কিন্তু একরকম ভাবে সেটা কিন্তু চলে না, জিনিসটা কিন্তু ওভাবে চলমান নয়। সময়ের সাথে সাথে এবং যুগের সাথে সাথেও কিন্তু দেখা যায় যে ভারতীয় সমাজটা কিন্তু নানা রকম ভাবে কিন্তু করেসপন্ড করেছে এবং রেসপন্ড করেছে, সে যেরকম একটা রাজনৈতিক প্রেক্ষাপট হোক বা সামাজিক প্রেক্ষাপট হোক। তো আমরা আজকে তার দুটো ভাগে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইউনিট 5 অ্যান্ড ইউনিট 6। ইউনিট 5টা হচ্ছে কাস্ট। এবার এটা যদি আমরা বলি যে জাতি এবং বর্ণপ্রথা, এবার যেটা আমি বলতে চাই যে এই যে কাস্টটা কিন্তু কথাটা একটা সিঙ্গল একটা এন্টিটি বা সিঙ্গুলার এন্টিটি হিসেবে কিন্তু একটা এখানে ইংলিশ ভার্সনটা কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে। এইটা যদি আমি ইংরেজিতে যদি দুখণ্ডে ভাগ করার চেষ্টা করি, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু একটা যে আলাদা দুটো যে শব্দ আবার মানে যে কাস্ট কথাটা, এটা যে একটা সিঙ্গল এন্টিটি নয়, তারও যে আরো দুটো খণ্ড আছে, সেটা কিন্তু ইংরেজি শব্দে কিন্তু আমরা খুব একটা ভালো পাই না। ইনফ্যাক্ট এটা ইংরেজি শব্দও নয়, এটা একটা ইউরোপিয়ান পর্তুগিজ শব্দ। আর যে কারণে আমাদের কিন্তু সেই একটা ইন্ডিক ল্যাঙ্গুয়েজেই কিন্তু এসে মানে আমাদেরকে এই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করতে হচ্ছে যে কাস্ট কিন্তু হচ্ছে দুটি কম্পোনেন্টের, সেটা হচ্ছে জাতি এবং বর্ণপ্রথা। আর নেক্সটটা হচ্ছে মানে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্রাইবস, সেটা হচ্ছে আদিবাসী বা মূলনিবাসী বা জনজাতি, যেটা যে নামে পরিচিত, এবং সেটাও কিন্তু আলাদা রকমের একটা নোমেনক্লেচার বা বিশ্লেষণ মূলক একটা পয়েন্ট এবং ব্যাখ্যা আছে, যে কখন ট্রাইবস বলা হয় আর কখন ইন্ডিজিনাস পপুলেশন মানে একদম খাঁটি যেটাকে বলি আমরা অধিবাসী, সেটা কখন বলা হয় আর কি। সেটার একটা ইন্টারন্যাশনাল ডিবেটও আছে, আন্তর্জাতিক একটা প্রেক্ষাপটও আছে, আলোচনাও আছে। কারণ এই জাতি কথাটা কিন্তু, জনজাতি যদি আমি ট্রাইবস কথাটা বলি, আমাদের ভারতে কিন্তু একরকম বলতে পারো যে কনটেক্সটে ইউজ করা হয়, আর যদি বিদেশের কনটেক্সটে বলি, ধরে রাখা যাক যে দক্ষিণ আমেরিকায়, সেখানে কিন্তু ট্রাইব কথাটা কিন্তু, বা আফ্রিকায়, সেখানে কিন্তু ট্রাইব কথাটা কিন্তু আলাদা মানে থাকে। আমাদের এখানে সাধারণত যদি এখন মানে বর্তমান ধরা যাক 100 বছরের যদি আমরা যদি একটা টাইম ফ্রেম নিই বা সময়সীমা নিই, সেখানে দেখা যায় যে জনজাতি উপজাতি, হ্যাঁ, তারা কিন্তু বিভিন্ন সময় স্বাধীনতা আন্দোলনে কিন্তু একটা বড়সড়
অগ্রণী ভূমিকা নিয়েছে এবং মানে একটা আগ্রাসী ভূমিকাও নিয়েছে, কোয়াইট অ্যান অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ। তো সেগুলো কিন্তু দেখা যায় যে অনেকেই কিন্তু একটা জেনারিক ওয়েতে একটা একটা মানে জেনারেলাইজড ওয়েতে কিন্তু একটা পড়াশোনা করে, কিন্তু সেখানে কিন্তু আজকে যেরকম আমরা স্বাধীনতা সংগ্রামের আন্দোলন একটা এলিট শ্রেণী, হ্যাঁ, বা অভিজাত শ্রেণীকে যেভাবে আমরা পড়াশোনা করেছি, যেটা আমি আগের দিন যখন সাবঅর্ডিনেট স্টাডিজ বুঝাচ্ছিলাম যে আমরা অভিজাত শ্রেণীর ইতিহাসটাকে আমরা জানি এবং মানে আমরা টেক্সট বইতে আমরা পড়াশোনা করি, সেখানে কিন্তু দেখা যায় যে এই জাতির ব্যাপারে কিন্তু এমন অনেক ইতিহাস লুকানো আছে, সেটা কিন্তু আমরা কিন্তু মানে জনসমক্ষে আসেও না, আর আমরা জানতেও পারি না। আর যেগুলো জানি সেখানে দেখা যায় যে এরা কিন্তু সামাজিকভাবে অনেক পিছিয়ে পড়া, মানে পিছিয়ে পড়া ইন দ্য সেন্স, মানে আমি যদি বলি যে পিছিয়ে পড়াটা কিন্তু তারা নিজে থেকে পিছিয়ে পড়েনি, দে হ্যাভ বিন সিস্টেম্যাটিক্যালি সোশ্যালি এক্সক্লুডেড। মানে হচ্ছে যে ধাপে ধাপে এবং স্তরে স্তরে কিন্তু তাদেরকে কিন্তু এই মূল সমাজ থেকে কিন্তু পেছনে ঠেলে ফেলা হয়েছে এবং তাদের এখন অ্যাট প্রেজেন্ট পজিশনটা কি বা কি অবস্থায় তারা আছে এবং কিভাবে তারা এই প্রেক্ষাপটে, এই রাজনৈতিক প্রেক্ষাপটে তারা কিভাবে নিজেদেরকে আইডেন্টিটি অন দ্য বেসিস অফ দ্যার আইডেন্টিটি তারা কিভাবে প্রভাব খাটাতে পারছে এবং কিভাবে তারা পারছে না। তো আমি যদি এখন যদি এখন এই ফার্স্ট ইউনিটটা যদি নিয়ে আমি বলি, তাহলে হচ্ছে এই যে ভারতের জাতি এবং বর্ণ প্রথা হলো এক প্রকার স্তর বিন্যাস। এবার স্বাভাবিকভাবে যেটা আমরা বলতে পারি যে এটা স্তর বিন্যাস কথাটা, এটা হচ্ছে একটা স্ট্র্যাটিফিকেশন, যেখানে ভাগ ভাগ করে একটা লেভেল থাকবে, একটা গ্রেডেশন থাকবে এবং নিচ থেকে উপর পর্যন্ত মানে যে 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 লেভেলটা সেটা আমরা একটা একটা করে কিন্তু উপরে উঠতে উঠতে দেখতে দেখতে যাব। এবং যখন নিচে আমরা দেখি যে একটা ফাউন্ডেশন, একটা বেস যখন থাকে, হ্যাঁ, ভিত যখন থাকে, সেটার কিন্তু একরকম এক নিয়ম থাকে এবং তার উপরে যে স্তরটা থাকে সেটার নিয়মটা কিন্তু আর আলাদা ধরনের থাকে এবং প্রত্যেকটা স্তরের কিন্তু সামাজিক নিয়ম বা মতাদর্শ যাই হয়ে থাকুক, সেগুলো কিন্তু দেখা যায় যে তার মধ্যে কিন্তু একটা বৈষম্য থাকে। এবং মানে ভাববার বিষয়টা হলো এই যে একটা স্তর বিন্যাসটা, সেটা কি খুব রিজিড, সেটা কি খুব শক্ত ধরনের একটা কাঠামো, নাকি নমনীয় বা ফ্লেক্সিবল, সেটা আমরা দেখতে পারবো এখানে। তো এটা আসি যে ভারতের জাতি এবং বর্ণ প্রথা হলো এক প্রকার স্তর বিন্যাস। ইট ইজ এ ফর্ম অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এটি একটি সামাজিক কাঠামো, যেরকম আমরা বলছি যে স্বাভাবিকভাবে এটা একটা সোশ্যাল স্ট্রাকচার বটে। এবার আসা যাক যে এই যে সোশ্যাল স্ট্রাকচারটা কিভাবে চালিত হচ্ছে, কিভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো যেমন বলছে যে জন্মগতভাবে এটি পূর্ব নির্ধারিত। মানে হচ্ছে আমি যদি দেখি যে আমি কোনো বিশেষ বর্ণ কাঠামোতে, হ্যাঁ, যদি আমি জন্মে থাকি, তাহলে সেটাই কিন্তু আমার পূর্ব নির্ধারিত একটা আইডেন্টিটি বা আমার একটা অনেক পরিচয় মতন হয়ে যাবে। এবং এই পরিচয়টা কিন্তু আমরা দেখা যাচ্ছে যে সারা জীবনই কিন্তু আমরা এটাকে নিয়ে চলছি বা বই বেড়াচ্ছি। যখন ফর এক্সাম্পল যখন সরকারি অফিসিয়াল ডকুমেন্টও থাকে, যখন আমরা কোনো বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করতে যাই বা আরো বিভিন্ন প্রতিষ্ঠানে হায়ার এডুকেশন আমরা পড়াশোনা করতে যাই, তখন কিন্তু এই যে জিনিসটা, যে আমাদের একটা জন্মগতভাবে একটা আইডেন্টিটি তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু আমাদের একটা সরকারি একটা অফিসিয়াল ডকুমেন্ট কিন্তু নথিভুক্ত করতে হয় যে হ্যাঁ, মানুষ এই জাতি, এই বর্ণে, মানে কাস্ট হিসেবে দেখা হয়, দুটো বড় ক্যাটাগরিতে দেখা হয় আর কি। আমরা ডিটেলস লিখি না, বাট দে আর সিন ইন দ্য ফর্ম অফ টু ক্যাটাগরিজ। কিন্তু জিনিসটা হলো যে আমরা এখন দেখছি যে বিভিন্ন রকমের জাতি বা আরো যে সাব কমিউনিটি বা সাব কাস্ট গুলো যেগুলো আসে আর কি, তারা কিন্তু অনেক রকম ভাবে সামাজিক দিক দিয়ে যদি আমরা দেখি যে তারা এগিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানে, যেটা আগে হয়তো ব্রিটিশ আমলেও বা
ব্রিটিশরা আসার আগেও যেটা সম্ভব ছিল না সেটা কিন্তু তারা সম্ভব করে তুলেছে via their political struggles and via their political participation। একটা রাজনৈতিকভাবে যখন তারা জিনিসটাতে অংশগ্রহণ করতে আরম্ভ করলো, ইলেকশনে হোক বা স্বাধীনতা সংগ্রামে হোক বা যে এই যে অভিজাত শ্রেণীর বিরুদ্ধে লড়াই হোক, সেটা কিন্তু অনেক জাতি করেছে জিনিসটাতে। এইবার কিন্তু যদি আমরা ব্রডার স্ট্রাকচার হিসেবে যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে যে এটি জন্মগতভাবে পূর্ব নির্ধারিত, যেটা টার্গেট পার্সনের যদি আমরা সোশ্যালজিস্ট টার্গেট পার্সনের যদি আমরা টাইপোলজিতে দেখি অ্যাবস্ট্রাক্ট স্টেটাস আর কি, যেটা সেরকম কোনো চেঞ্জ হয় না। তো এইবার দেখা যাচ্ছে যে নিয়ম, মতাদর্শ, বৈবাহিক সম্পর্ক এবং সামাজিক এবং ধারাবাহিক পেশা, কাস্ট এবং জাতি প্রথা দ্বারা নিয়ন্ত্রিত। মানে আমাদের জীবনের বিভিন্ন যে 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 দৈনন্দিন জিনিসগুলো, হ্যাঁ, যে আজকে মানুষের সাথে মেলামেশা করা বা ইন্টারাক্ট করা, কথা বলা, এবং স্বাভাবিকভাবেই যখন ইন্টারাকশনের কথাটা আসে তখন ইনস্টিটিউশনের মধ্যে তো পরিবার বা ফ্যামিলি ইনস্টিটিউশন এবং বৈবাহিক যে একটা প্রতিষ্ঠান সেটাও তো আসে জিনিসটা। এবং সেখানে মানুষের সাথে কিভাবে একটা যদি বলা যায় যে হেটেরোনর্মেটিভ একটা ফ্যামিলি কিভাবে তৈরি করবে, যেখানে একটা স্ত্রী আর পুরুষের একটা যে সম্পর্কে এবং তার পরবর্তী জেনারেশন যে উঠে আসে, সেটা কিন্তু এটা মানে এগুলো একটা ইম্পর্টেন্ট বেসিস, যেভাবে একটা মানে আমাদের জীবনটা একটা ইনফ্লুয়েসড হয়, হ্যাঁ, থ্রু জাতি অ্যান্ড বার্না সিস্টেম। যদি আমি বলি কাস্ট, যেটা আমি বললাম যে কাস্ট কথাটা তো আসলে একটা ইউরোপিয়ান শব্দ, তো সেখানে দেওয়া যাক যে একটা বর্ণা এবং জাতি প্রথার দ্বারা নিয়ন্ত্রিত। তো নিয়ম মানেটা কি? নিয়ম তো মানে হচ্ছে নর্মস, রেগুলেশনস, মতাদর্শটা হচ্ছে আইডিওলজি, আর হচ্ছে যেটা বৈবাহিক সম্পর্ক সেটা হচ্ছে যে ম্যারেজ, সেটা হচ্ছে যেমন আমরা যদি একটা স্ট্রাকচারেশন প্রসেস যদি দেখি, একটা কঠিন একটা কাঠামো প্রসেস যদি দেখি, তাহলে ইউজুয়ালি যেটা বলা হয় যে তাহলে কিন্তু এই যে ইন্টার কাস্ট ম্যারেজটা কিন্তু ইট ইজ নট অ্যালাউড। সেটা এবার বলছে যে একটা জাতি আরেকটা জাতির মেম্বারকে বা সদস্যকে কিন্তু বিয়ে করতে পারে না বা একসাথে কোহ্যাবিট করতেও পারে না। আর যদি আমরা গোত্র হিসাবে ধরি, হ্যাঁ, যেটা আমাদের একটা সোর্স বা অরিজিন হিসাবে দেখা যায় যে ব্লাড রিলেশন আছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু এক গোত্রে আবার বিবাহিত সম্পর্কে জড়াতে পারে না। তো সুতরাং এটা দেখা যাচ্ছে যে আমরা যদি বর্ণা বা জাতি আলাদা করে ধরি, তাহলে এই দুটো কাঠামোতে কিন্তু মানে বৈবাহিক সম্পর্ক কিন্তু নিজেদের মধ্যেই থাকতে হবে জিনিসটা। আর যদি দেখা যায় যে কোনো গোত্রর ব্যাপারটা আসছে, তখন গোত্রটা কিন্তু আলাদা হতে হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে যে এইভাবে কিন্তু জিনিসটা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের রেগুলার লাইফ প্রসেসটা। ইটস আ কাইন্ড অফ সোশ্যাল ফ্যাক্ট, যেটা থেকে আমরা হয়তো সচরাচর আমরা হয়তো কোনো চাপ বোধ করবো না, কিন্তু এটা আমাদের একটা জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত বা জড়িয়ে আছে। যেমন বলছে এই যে কাস্ট শব্দের উৎপত্তিটা হলো কিন্তু পর্তুগিজ শব্দ থেকে কাস্টা, যার অর্থ হচ্ছে বিশুদ্ধ বংশ। ঠিক আছে, এই যে বিশুদ্ধ বংশ কথাটা হচ্ছে মানে এটার মানেটা হচ্ছে পিওর ব্রিড। হ্যাঁ, এবার এটার মধ্যে কিন্তু একটা এথনিসিটি এবং একটা রেসের ব্যাপারও থেকে থাকে, যে কারণে কিন্তু যদি আমরা বেদ বেদান্ত যদি ধরে থাকি, তাহলে সেখানে বর্ণা সিস্টেমে কিন্তু এই যে চতুর্বর্ণ যে বিভাজনটা আছে আর কি, তাহলে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম তিনটে যে বর্ণা তাদেরকে কিন্তু ধরা হচ্ছে একটা টুয়াইস বর্ন, হ্যাঁ, বা মানে দ্বিজ জাতি হিসেবে আর কি এটা দেখা হচ্ছে যে তারা খুব শুদ্ধ বা পিওরব্রেড। আর শূদ্র হচ্ছে একদম নিম্ন সর্বনিম্ন একটা সামাজিক শ্রেণী, যেটাকে কিন্তু একটা মোটেও পিওরব্রেড হিসাবে ধরা হয় না। আর মানে আর যদি আমি পঞ্চম বর্ণ যদি ধরি, পঞ্চম বর্ণ হচ্ছে মানে এই চারটি যে স্ট্র্যাটিফিকেশন বা লেভেল, সেটারও কিন্তু বাইরে চলে যায়। তারা কিন্তু একেবারেই পলিউটিং কাস্ট, মানে হচ্ছে একেবারেই বিশুদ্ধ, মানে একেবারেই কিন্তু মানে অশুদ্ধ। হ্যাঁ, সেখানে কিন্তু একটা পলিউশনের ব্যাপার আছে, একটা কন্টামিনেশন বা এই যে বিষাক্ত করে দেওয়া পরিবেশটাকে, সেটার কিন্তু একটা ব্যাপার আছে। সেটা ইজ অন দ্য বেসিস অফ টাচ,
একটা ইন্টারাকশন, সামাজিক ইন্টারাকশন, যেখানে একটা মানুষের পাশে বসা বা মানুষের কাছে আসা, ছোঁয়া এবং যে খাদ্য দ্রব্য আদান প্রদান করা, এগুলো কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন দ্যাট কেস। তাহলে এটা হচ্ছে যে আমি যদি বিশুদ্ধতার কথাটা যদি বলি, হ্যাঁ, তাহলে সেখানে কিন্তু এই তিনটে যে বর্ণকে তাদেরকে কিন্তু একটা পিওর ব্রেড হিসেবে দেখা হলে লাস্ট যে স্টেজটা সেগুলোকে কিন্তু বলা হতো দাস। হ্যাঁ, মানে তারা হচ্ছে নিচে থাকবে এবং তারা মানে পায়ের তলায় থাকবে এবং তারা সার্ভিস দিয়ে যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে বাকি তিনটে যে বর্ণ স্তর আছে তাদের প্রতি তারা দায়বদ্ধ দেখাবে এবং দায়বদ্ধ থাকবে, এবং তাদের প্রতি যে একটা কর্ম করার যে একটা অব্লিগেশনটা, একটা যে দায়িত্বটা, সেটা কিন্তু তারা দেখাবে। আবার সময় সময় কিন্তু এটাও তাদের মাথায় রাখতে হবে যে তারা যেন এই তিনটে যে বর্ণের স্তর তারা যেন তাদের কাছাকাছি না আসে। এই যে বলছে যে এই যে পিওর ব্রেড কনসেপ্টটা, এটার একটা পার্টিকুলার টেরিটরি আছে বা সীমারেখা আছে। সেটা যদি একবার ট্রান্সগ্রেস করে, সেটার কিন্তু মানেটা এটাই দাঁড়ায় যে একটা মানুষকে কিন্তু শাস্তি পেতে হবে এবং তার একটা নিষেধাজ্ঞাও আছে, এবং বলতে পারেন যে একটা প্রহিবিশন আছে, একটা স্যাংশন আছে। হ্যাঁ, আমরা স্যাংশন বলতে কি বোঝাই, যে কোনো একটা আমরা যদি কাজ করি, হ্যাঁ, তো সেই কাজটা যদি আমরা নিয়মের বাইরে গিয়ে করি, তাহলে এটা হয় যে আমাদের তাহলে নিয়মের বাইরে গিয়ে করলে তাহলে তার উপযুক্ত শাস্তি পেতে হয়। আর নিয়মের ভেতরে যদি একটা মানুষ যদি নিজেদের একটা মানে একটা প্রতিষ্ঠানের থেকে যদি এই নিয়মগুলো যদি মানে, তাহলে তার উপযুক্ত তার যেটা অ্যাকশনটা হয়, ক্রিয়াটা হয়, সামাজিক ক্রিয়াটা, সেটা হচ্ছে সোশ্যাল রিওয়ার্ড। মানে হচ্ছে আমরা কিন্তু পুরস্কৃত হই জিনিসটাতে সামাজিকভাবে। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই যে বর্ণ আর জাতির যে কনসেপ্টটা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে টেরিটরি বা এই যে পিওর ব্রেড কনসেপ্টের যে সীমারেখাটা, সেটা কিন্তু ট্রান্সগ্রেস করলে কিন্তু সেইভাবে কিন্তু মানুষকে শাস্তি পেতে হয়, এবং শাস্তিটাও কিন্তু বুঝিয়ে দেওয়া হয় যে কোন স্তরে কোন যে স্ট্র্যাটিফিকেশনটা, যে জাতিটা, সে কিভাবে সোশ্যালি এক্সক্লুডেড, হ্যাঁ, সে কি সামাজিকভাবে কি ব্রাত্য, নাকি সে অ্যাকসেপ্টেড হচ্ছে সামাজিকভাবে, সে আবার তাকে আপন করে না হচ্ছে, সেই সব ব্যাপারে এটা লেখা আছে। এটা যেমন আমি এটা লিখেছি যে এই যে সোশ্যোলজিস্টের ডেফিনেশন অনুযায়ী যে একটা আলাদা আলাদা ব্যাখ্যা, হ্যাঁ, যেটা আমি আগেও বলেছি আর কি, যে এটা আমি আগের ফার্স্ট স্লাইডেও আমি দেখিয়েছিলাম আর কি, যে এই যে পুরুষ সূক্ত শ্লোক ঋগ্বেদায়, সেখানে কিন্তু একটা চতুর্বর্ণ একটা ডিভিশন বা বিভাজন আছে, এবং এটা হচ্ছে গড ব্রহ্মা থেকে, যিনি একজন পৃথিবীর স্রষ্টা, তার থেকেই কিন্তু এই বর্ণ বা এই স্তরগুলো কিন্তু উঠে এসছে, যেখানে ব্রাহ্মণ কিন্তু আমরা স্বাভাবিকভাবে জানি যে পুরোহিত শ্রেণী, তারা পুজো করে, এবং তারা একটা মানে যে রাজা, তাদের রাজ্যপাট চালানোতে তারা কিন্তু ধার্মিকভাবে সাহায্য করে, এবং ক্ষত্রিয় হচ্ছে প্রশাসক এবং যোদ্ধা, এবং ট্রেডিং কাস্ট, যেটা আমরা ব্যবসায়ী বলি, যেটাকে আমরা বৈশ্য, সেটা কিন্তু তারা অনেক সময় হয় যে তারা হয় কৃষক শ্রেণী, হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে অন্য কিছু হয়তো বস্তু বা দ্রব্য হয়তো ট্রেডিং কাস্টে একটা ট্রেডিং এ যুক্ত থাকে বা বিজনেসে যুক্ত থাকে। আর সবশেষে যাদেরকে আমরা বলি, তারা তো হচ্ছে সামাজিক শ্রেণী সর্বনিম্ন, তারা তো একটা যে সার্ভিস দেওয়া সেটা করতে থাকে, কিন্তু তারা এই আওতার বাইরেই থাকবে প্রথম তিনটে শ্রেণীর, যে আমি যদি কম্প্যারিজনটা যদি টানি। তো এটা হচ্ছে ভার্না। এবার এই যে ভার্না সিস্টেমটাকে যদি আমরা বলি যে সবসময় আমরা এটাকে খুব একটা আলগা টার্ম হিসেবে আমরা ইউজ করি, যে কাস্ট কাস্ট কাস্ট, কিন্তু কাস্টটা কিন্তু অত সহজে কিন্তু একটা এথনিসিটি বা রেস হিসেবে দেখলে হবে না। কারণ কি, যদি ভার্না সিস্টেমটা যদি দেখি আমরা, সেটা কিন্তু স্কিন কালারের উপর বেস করা, মানুষের একটা যে চামড়ার রং, হ্যাঁ, সে মানে সে ফেয়ার কমপ্লেকশন কিনা এবং বা ডার্ক কমপ্লেকশন কিনা, হ্যাঁ, সেই বেসিসে কিন্তু ডিভিশনটা কিন্তু করা আছে। বাট এটা কাস্ট মানে এটা হচ্ছে একটা
ওরিয়েন্টালিস্ট একটা ডিসকোর্স বা একটা কলোনিয়াল ডিসকোর্সের মধ্যে পড়া যায়, যেখানে ইউরোপীয় স্কলারসরা এটাকে খুব সিম্পল টার্মসে কিন্তু ডিভিশনটা কিন্তু করেছে। কিন্তু জিনিসটা হচ্ছে যে ইট ইজ সামথিং মোর। যেমন এটা যদি বলি আমরা, হ্যাঁ, যে জাতি প্রথা তো হচ্ছে বংশগত, সেটা মোটামুটি একটা আগে বলাই আছে যে একটা বর্ণ সিস্টেম মতো বংশগতই ব্যাপারটা থাকে। কিন্তু এটার ব্যাপারটা হচ্ছে যে জাতিতে কিন্তু একটা অকুপেশনের ব্যাপারটা থাকে, একটা যে একটা পেশা, হ্যাঁ, যে সোশ্যালি অ্যান্ড ট্রেডিশনালি যে একটা ডেজিগনেটেড যে একটা অকুপেশন, সেটা কিন্তু একটা বর্ণ সিস্টেমে কিন্তু ওভাবে কিন্তু ভালো করে বোঝানো নেই, যেটা একটা জাতি সিস্টেমে কিন্তু বোঝানো আছে। এবং জাতি সিস্টেমের যেটা মানে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে, যদি আমরা একটা সেন্সাস যদি দেখি তাহলে কিন্তু দেখা যায় যে 2000-এর উপরে কিন্তু জাতি আছে যারা কিন্তু এই ফোরফোল্ড ভার্না সিস্টেমে কিন্তু ঢুকবে না, তাদেরকে কিন্তু ঢোকানো যাবেও না, সম্ভব না। কেন কি, এক একটা যদি অঞ্চলে দেখি তাহলে এক একটা জাতি কিন্তু যারা হয়তো আমরা যদি সাধারণভাবে যদি দেখে যে এই যে ফোরফোল্ড ভার্না সিস্টেম, সেটার মধ্যে যদি আমরা তর্কের খাতিরে যদি দেখার চেষ্টা করি তাহলে হয়তো তারা নিচের দিকেই থাকবে। কিন্তু সেই কোনো নির্দিষ্ট অঞ্চলে বা গ্রামে দেখা যাচ্ছে তাদের কিন্তু সংখ্যাটা যথেষ্ট বেশি, এবং তারা কিন্তু সেখানে কিন্তু যথেষ্ট একটা প্রভাব খাটিয়ে কিন্তু প্রভাব বিস্তার করেই কিন্তু তারা জীবিকা নির্বাহ করছে। তো সেটা কিন্তু যে কারণে আমি বললাম যে স্থানীয় আঞ্চলিক, হ্যাঁ, এবং অন্তর্বিবাহ একটা কাঠামো, একই ব্যাপার এটা। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যে যেটা বললাম যে এই যে আমরা যদি দেখি যে একটা ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে যে জিনিসটা হচ্ছে যে কোন জাতি এগিয়ে যাচ্ছে, কোন জাতি এগোতে পারছে না, এবং তাদের যুদ্ধটা কি, তো সেইখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি, হ্যাঁ, যে যে অনেক ক্ষেত্রে এই জাতি প্রথা কিন্তু নমনীয়, ফ্লেক্সিবল, ঠিক আছে। এবার নমনীয়তার কারণ হচ্ছে দুটো ব্যাখ্যা, হ্যাঁ, একটা হচ্ছে সংস্কৃতাইজেশন আর আরেকটা হচ্ছে ওয়েস্টার্নাইজেশন, ঠিক আছে। সংস্কৃতাইজেশন হচ্ছে সংস্কৃতায়ন, হ্যাঁ, আর এই সংস্কৃতায়ন কথাটা কেন ইউজ করা হচ্ছে, যে যেহেতু আমরা ব্রাহ্মণ যে বর্ণটাকে, যেটাকে আমরা একটা সুপিরিয়র বলে মনে করি, এবং তারা একটা প্রকৃতপক্ষে যে সংস্কৃত ভাষায় এবং তাদের যে ওয়ে অফ লাইফ এবং থিঙ্কিং, হ্যাঁ, সেটাতে তারা যেহেতু যথেষ্ট তারা নলেজেবল এবং জ্ঞানী, এবং তাদের একটা সামাজিক প্রেস্টিজ আছে, হ্যাঁ, যে একটা সামাজিক সম্মান, তো সেই কারণে কিন্তু দেখা যায় যে এই থেকে কিন্তু একটা সংস্কৃতাইজেশন শব্দটা কিন্তু একটা ফিক্সেটেড নোশন হয়ে গেছে, যে সংস্কৃতাইজেশন ইজ ইকুয়াল টু দ্যাট ব্রাহ্মণিজম, ব্রাহ্মণ কালচার, যেটাকে আমরা সহজে আমরা এটাকে ব্যাখ্যা করে থাকি। এবার সংস্কৃতাইজেশন কথাটার অর্থ হচ্ছে যে যখন নিচু জাতি, হ্যাঁ, একটা যে যে উঁচু জাতি বা উচ্চ বর্ণে যদি আমরা ব্রাহ্মণকে ধরে রাখি, তাদের মতন করে, হ্যাঁ, যে শিক্ষা, চলাফেরা করা, তাদের যে নিয়ম, হ্যাঁ, মতাদর্শ, এগুলো যখন তারা আয়ত্ত করতে আরম্ভ করে, তখন তারা মনে করে যে তারা কিন্তু এই যে স্তরে, নিচে যদি স্তরে থাকে তাহলে কিন্তু তারা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে, এবং সেই জায়গায় কিন্তু তারা একটা ক্লেম করতে পারবে বা দাবি করতে পারবে যে তারাও কিন্তু উচ্চ জাতির মতন কিন্তু তারা তাদের দৈনন্দিন জীবন কিন্তু মানে কাটাচ্ছে দিতে নিজেদের, এবং সামাজিক স্তরেও কিন্তু এবং রাজনৈতিক স্তরেও কিন্তু তাদের একটা ক্ষমতা তৈরি হয়, সেটা তারা কিন্তু ব্যাখ্যা করে, জিনিসটাকে একটা ক্লেম করে, দাবিও করে। তো সেইখানে দাঁড়িয়ে সংস্কৃতাইজেশন কথাটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টার্ম। এবার ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে সোশ্যালজিস্ট এম.এন. শ্রীনিবাস যেটা বলবেন যে সংস্কৃতাইজেশনটা কিন্তু, যেটা আমরা একটা ফিক্সেটেড আইডেন্টিটি অনেক সময় ভাবি যে ইট ইজ ইকুয়াল টু দ্য ব্রাহ্মণ মডেল, সেটা কিন্তু অনেক সময় নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যেহেতু ব্রাহ্মণ একটা টপমোস্ট একটা পজিশন একটা নিয়ে থাকে, তো যেটা বললাম কি স্বাভাবিকভাবে আমাদের একটা ধারণা তৈরি হয় যে ব্রাহ্মণ মডেল মানেই হচ্ছে সেটা সব জাতিরাই এটাকে একটা আয়ত্ত করার চেষ্টা করবে, কিন্তু সেটা কিন্তু সবসময় নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো
যোদ্ধা বা ক্ষত্রিয় যে মডেলটা, সেই মডেলের যে বর্ণর যে যে মতাদর্শ, যে নর্মস, মানে যেটা ভ্যালুস, সেটা কিন্তু তারা আয়ত্ত করার চেষ্টা করে। আবার অনেক সময় দেখা যায় হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো কোনো কোনো জাতি যোদ্ধা হিসেবে নিজেদেরকে হয়তো একসময় প্রমাণ করেছে কোনো না কোনো সাম্রাজ্যে, কিন্তু পরবর্তীকালে হয়তো তারা হয়তো খুব বেশি উঁচুতে তারা উঠতে পারেনি। হ্যাঁ, এবং তাদেরকে হয়তো অ্যাট প্রেজেন্ট হয়তো ভারত সরকারের তথ্য অনুযায়ী হয়তো তারা ব্যাকওয়ার্ড ক্লাস। অনেক সময় দেখা যাচ্ছে যে সেই ব্যাকওয়ার্ড ক্লাসে থাকাকালীনও কিন্তু অন্য যারা জাতিরা তারা কিন্তু তাদেরকে একটা একটা যে নকল করা বা তাদের মতন যে হ্যাবিটস গুলো, হ্যাঁ, সেগুলো কিন্তু একটা মানে একটা অ্যাডপ্ট করার চেষ্টা করেছে। সেটা অনেক সময় বলা যায় যে অনেক সময় এম এস মিনাজ বলেছেন যে রাজপুতাইজেশন, এটাও কিন্তু অনেক সময় বলা হয়েছে। বা হয়তো বলেছে যে বানিয়া মডেল, হ্যাঁ, যেটাকে হয়তো বৈশ্য মডেল, যেটাকে আমরা যে বৈশ্য যেটা আমরা যে ট্রেডিং কাস্ট যেটাকে বলা হচ্ছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ব্রাহ্মণরা নিজেরা হয়তো এতটা বেশি ইন্সপায়ার্ড হয়েছে যে তারা হয়তো অনেক সময় দেখা যাচ্ছে বানিয়া মডেলটাকে নিজেদেরকে একটা আইডেন্টিটি হিসেবে হয়তো একটা অ্যাডপ্ট করে নিয়েছে বা আপন করে নিয়েছে। আর নেক্সট হচ্ছে ওয়েস্টার্নাইজেশন। হ্যাঁ, এই যে পশ্চিমাকরণ যদি আমরা বলি জিনিসটাকে, তাহলে কি হচ্ছে জিনিসটা, যে এই যে ওয়েস্টার্নাইজেশন কনসেপ্টটা কেন, সেবার সংস্কৃতাইজেশন মানে কি হচ্ছে, আস্তে আস্তে তো আমরা দেখছি যে কাঠামোটা তো তার মানে খুব বেশি যে রিজিড বা শক্ত তা তো নয়, অনেক সময় এটা কিন্তু পারফোরেটেড বা পারমিয়েবল বটে, যেখানে কিন্তু গোটা স্ট্রাকচারটা কিন্তু একটা দেখা যাচ্ছে একটা নড়াচড়া মতো করছে। এবার ওয়েস্টার্নাইজেশনটা তখনই হচ্ছে যখন আমরা দেখছি যে ব্রিটিশ শাসকরা আমাদের দেশে এসে উপস্থিত হচ্ছে, এবং উপস্থিতির ফলে কিন্তু অনেক অসুবিধা, হ্যাঁ, তো হয়েছে। কেন, কিভাবে, যে একটা শোষণ, হ্যাঁ, যে একটা যে জমি একটা যে কেড়ে নেওয়া, এবং যে অনেক নিচু জাতির লোকেদেরকে জমিচ্যুত করা, জমিদারদেরকে দেখা যাচ্ছে যে ভায়াদের পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট বা রাইট ভ্যালি অ্যাক্ট তাদেরকে কিন্তু একটা একটা অসীম ক্ষমতা দিয়ে রাখছে। সে এবার এটাও একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে ব্রিটিশার্সরা হয় তারা যারা জমির মালিক তাদের সাথে হয়তো ডিল করে হয়তো ট্যাক্স আদায় করতো, এবং তাতে হয়তো দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে যারা ট্রেডিং, যারা হয়তো সার্ভিস জাতি, তারা হয়তো খুব অসুবিধায় পড়েছে, এবং তারা হয়তো অনাহারে মারা গেছে, এবং অত্যাচারে তারা হয়তো শোষণে হয়তো তারা আর বেঁচে ওঠেনি। অনেক সময় দেখা যাচ্ছে তারা সেটার ফলেই হয়তো অত্যাচারের ফলে তারা এমন কোণঠাসা হয়ে পড়েছে যে অবশেষে তারা হয়তো অনেক রকম ভাবে প্রতিবাদ করেছে, তারা হয়তো ছাড়িয়ে আসার চেষ্টা করেছে এই সিস্টেমটা থেকে। আবার অনেক সময় দেখা গেছে যে ব্রিটিশরা হয়তো ডাইরেক্ট, যারা হয়তো জমির মালিক নয় বা জমির হয়তো ফসলে আর কি উৎপাদনে হয়তো সাহায্য করে, তাদের সাথে হয়তো মানে সরাসরি যোগাযোগ এসছে, এবং তাদের কাছ থেকে তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের মধ্যে যে মিডলম্যান বা যে মাঝখানে যে থাকে, যারা থাকে আর কি, যে কৃষকদেরকে যে ধার দেনা দেয়, তাদেরকে সরিয়ে যখন ব্রিটিশরা ঠিক করেছে, যে ব্রিটিশ প্রশাসকরা ঠিক করেছে যে না, এদের কাছেই আমরা পৌঁছে যাব, এদের সাথেই আমরা ডাইরেক্ট কথা বলবো, এদের সাথেই আমরা ডাইরেক্ট ট্যাক্স আদায় করবো, তাহলে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এক স্তরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু হচ্ছে ডমিনেট, অনেক সময় দেখা যাচ্ছে কুলীন ব্রাহ্মণ বা কুলীন কায়স্থ, এদেরকে কিন্তু জিনিস মানে এই স্তরটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সাথে সাথে এটাও দেখা গেছে যে ব্রিটিশ প্রশাসকের যে একটা ফিউডাল সিস্টেম যেটা ইউরোপে থাকে, হ্যাঁ, যে সেইটা যখন তারা একটা রাতারাতি যখন ওই মডেলটাই যখন প্লেস করতে গেছে, যখন চাপাতে গেছে, যেখানে একটা চুক্তি থাকবে এবং আইনি চুক্তি থাকবে, সেটা তো আমাদের ভারতীয় সমাজে অত সহজে হচ্ছিল না। তাতে কি হচ্ছিল যে সেই কিন্তু কৃষকরা যারা হয়তো পেশাগত দিক দিয়ে হয়তো জমি উৎপাদনের ক্ষেত্রে হয়তো জীবিকা নির্বাহ করতো, তারা হয়তো পরবর্তীকালে দেখা গেছে আরো আরো অনেক দরিদ্র হয়ে গেছে, এবং তাদের হয়তো আরো শোষণের ফলে হয়তো তাদের হয়তো যে সামাজিক যে পজিশনটা সেটা হয়তো আরো নিচু হতে আরম্ভ করলো। ফলে কি হয়েছে, তাদের দেখা যাচ্ছে যে লাভ হতে গিয়েও লাভের বদলে কিন্তু লোকসানটাই বেশি হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে এইবার মানুষের যখন একটা, এই যে বলেছিলাম আগের দিন সাবঅর্ডিনেট স্টাডিজ পড়াতে, যে রাজনৈতিক সচেতন অভিজাত শ্রেণীর মতো হয়তো তারা হয়তো মাস এডুকেশনটা হয়তো রাতারাতি তাদের কাছে পৌঁছে যায়নি, কিন্তু রাজনৈতিক দিক যদি আমি দেখি তাহলে কিন্তু দেখা যায় যে তারা
কিন্তু এই যে নিম্ন বর্গের লোকেরা কিন্তু তারা কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট কিন্তু সচেতন, এবং এই সচেতনতাকে কিন্তু কাজে লাগিয়ে তাদের মধ্যে যখন বিশিষ্ট কিছু ব্যক্তি এবং বুদ্ধিজীবী, যদি আমরা বলি ইন্টেলেকচুয়াল, তারা যখন উচ্চশিক্ষিত হয়ে পড়াশোনা করেছে, ইংলিশ এডুকেশনে তারা নিজেদেরকে মানে অ্যাডাপ্ট করেছে, এখন কিন্তু তারা পরবর্তীকালে কিন্তু আরো অনেক স্কুল, কলেজ, হস্টেল কিন্তু এইসব নিম্নবর্গের শ্রেণীর মানুষদের জন্য এবং নিচু জাতির শ্রেণীর মানুষদের কিন্তু তারা স্থাপন করেছে। তো ফলে কি হচ্ছে, জিনিসটা কিন্তু সারা দেশেই কিন্তু ছড়িয়ে যাচ্ছে। কেন কি, একটা জায়গায় হলে তখন কিন্তু একটা সব, এই যে মাধ্যম, যেটা আমি আগের দিনও বলেছিলাম, যে একটা মিডিয়াম, একটা প্রিন্ট মিডিয়া, হ্যাঁ, একটা যে লেখনের ক্ষমতা, যে সেটা যে একটা যে সংবাদপত্রের মাধ্যমেই হতে হবে তা না, একটা পুস্তক, একটা প্যাম্পলেট, এটার মাধ্যমেও যখন চারিদিকে যখন ছড়িয়ে দিচ্ছে, যখন এআর দেসাই বলেছে যে দ্য রোল অফ দি মিডিয়া, the print media, the role of the and the power of the writing, সেটা যখন দেখা যাচ্ছে সারা দেশে ছড়িয়ে পড়ছে, তখন কিন্তু এই ওয়েস্টার্নাইজেশন কনসেপ্টটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে পড়ছে জিনিসটা। তাহলে আমরা যদি দেখি জিএস ঘুরের কথা, সেই কাস্টে মেডিসিন ইন্ডিয়া, হ্যাঁ, তো এই যে যেটা দেখছিলাম যে ঘুরের ব্যাপারটা হচ্ছে কিন্তু উনি যেটা করতে চেয়েছেন সেটা কিন্তু হচ্ছে কাস্ট শব্দটাকে কিন্তু দেখুন, এটা যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে যে বেদাস, হ্যাঁ, বেদাস এবং ব্রাহ্মণাস মানে হচ্ছে যে এই যে একটা কম্পোজিশন, হ্যাঁ, একত্রিত ভাবে যে বেদাস গুলোকে, যে শ্লোক গুলোকে লেখা হয়েছে, তার একটা বিভিন্ন কিন্তু আলাদা আলাদা খণ্ড আছে, হ্যাঁ, সে এই যে জিনিসগুলো যে আছে, তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে এই যে বর্ণ সিস্টেমে, হ্যাঁ, যে বর্ণ যে স্তর বিন্যাস, সেখানে কিন্তু অনেক রকমের কঠিন নিয়ম বা যেটাকে বলা যায় যে একটা যে একটা যে স্যাংশন, হ্যাঁ, যে সোশ্যাল স্যাংশন, যে একটা নিষেধাজ্ঞা এবং তার পজিটিভ এবং নেগেটিভ রিওয়ার্ড, সেগুলো কিন্তু লেখা মানে আছে। এবং সেই দিক দিয়ে কিন্তু জিএস ঘুরেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, ভারত বিদ্যার ক্ষেত্রে, হ্যাঁ, মানে হি হ্যাজ অ্যাকচুয়ালি ডিকোডেড দ্য বেদাস অ্যান্ড দ্য ব্রাহ্মণাস, একটা ইন্ডিয়ান টেক্সটে বাই অ্যান ইন্ডিয়ান, যেটা এতকাল হয়তো অনেক ইউরোপিয়ানরা করে এসেছিল with their knowledge of Sanskrit language and Persian language also, কারণ Persian languageটাও একটা ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজে বটে, কারণ সেটাও অনেক টেক্সট ট্রান্সলেট করতে ওদের সাহায্য করেছে ইউরোপিয়ানসদের। তো আমরা যদি সংস্কৃত যদি আমরা ব্রাহ্মণ টেক্সট হিসেবে, হিন্দু টেক্সট হিসেবে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ, মানে অ্যাজ এ সোশিয়োলজিস্ট, অ্যাজ এন ইন্ডিয়ান সোশিয়োলজিস্ট, হি হ্যাজ ডান দিস। এবার কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা ছোট যদি আমরা খামতি বলি, সেটা হচ্ছে যে সেই কাস্ট কথাটাতেই কিন্তু জিনিসটাকে কিন্তু একটা যে ভেঙে দেওয়া, হ্যাঁ, সেটা কিন্তু কোথাও একটা বাধাপ্রাপ্ত হলো। জিনিসটা হলো যে উনি কিন্তু এই জাতির যে একটা যে আরো যে খুঁটিনাটি যে সম্পর্কগুলো এবং জাতির যে 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 রাজনৈতিক একটা যে একটা চাল, একটা ম্যানুভারিং, একটা ম্যানিপুলেশন, সেটা যখন চলতে থাকে, সেটা কিন্তু আমরা খুব একটা বেশি পাই না। ইভেন দো হি অলসো টকড অ্যাবাউট the system of the empowerment of other the caste, and how they are taking the help of the how should I put, যে একটা ইংলিশ এডুকেশন যে সিস্টেমটা, সেই সিস্টেমের যে একটা সুবিধাটা নেওয়া, এবং পরবর্তীকালে যে একটা যে প্রগ্রেস, হ্যাঁ, সেটা পোস্ট যে একটা সিনারিও যদি আমরা দেখি, পোস্ট ব্রিটিশ সিনারিও, পোস্ট একটা নতুন ইলেকটোরাল পলিসিসে যদি আমরা দেখি, ইলেকটোরাল পলিসিসে, তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু কিন্তু কোথাও একটা দেখা যাচ্ছে কাস্ট ব্যাপারটা কিন্তু কিছুতেই সেটা কিন্তু ঘোচাতে পারছে না কেউ। এইবার যদি আমরা দেখি যে আগে সুতরাং কি হচ্ছে, ওই স্ট্রাকচারের মধ্যেই কিন্তু জিনিসটা সীমাবদ্ধ থেকে যাচ্ছে। না, হোয়াট হি হ্যাজ সেড দ্যাট কাস্ট পরিষদ বা যে কাস্ট কাউন্সিল, এর কতগুলো নিয়মাবলী তো থাকি আর কি, হ্যাঁ, সেখানে যেমন একটা কাস্ট আরেকটা কাস্টের সাথে বসে খেতে পারবে না, কমেন্সালিটি যেটাকে বলে সমভোক্তা, এবং অন্য কাস্ট বা জাতির মধ্যে কিন্তু করা সেটা শাস্তির বিধান আছে, এবং সেটা কিন্তু মারাত্মকভাবে নিষিদ্ধ। সেটা অনেক সময় দেখা যায় যে হয় তাকে হয়তো মানে কর্পোরাল পানিশমেন্টও ফেস করতে হয়, সেটা হচ্ছে যে একটা ফিজিক্যাল ইনজুরি, হ্যাঁ, তাকে হয়তো শারীরিকভাবে হয়তো যে আহত করে যে একটা শাস্তি দেওয়া, নয়তো অনেক সময় দেখা যায় যে তাকে হয়তো একদম
মৃত্যুদণ্ড পর্যন্ত ভোগ করতে হয় এই জিনিসগুলো যদি সীমা লঙ্ঘন করা হয়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু একটা কর্পোরাল পানিশমেন্ট, একটা ডেথ সেন্টেন্স, এবং অনেক সময় দেখা যায় যে তার অনেক ব্রাহ্মণাজে এটাও মেনশন করা আছে যে যদি এখানে যদি একটু ত্রুটি বিচ্যুতি হয় তাহলে অনেক সময় দেখা যায় যে তার হাতও কাটা যেতে পারে, তার পাও কাটা যেতে পারে, এরকম আছে। তো ইটস অল অ্যাবাউট ইনফ্লিক্টিং বডিলি ইনজুরি। সেখানে দেখা যাচ্ছে আবার আরেকটা জিনিস, যেহেতু এই যে বিবাহটা, ইন্টারকাস্ট ম্যারেজটা যেহেতু খুবই একটা অপরাধ, হ্যাঁ, অন্য কাস্ট বা অন্য বর্ণ যে কোনো সদস্যর সাথে যে তুমি বিবাহ করতে পারো না, সেখানে দেখা যাচ্ছে যে সেই বিবাহর বাইরেও যদি কোনো অন্যরকম যদি সম্পর্ক থাকে, যদি আমি বলি যে স্পেসিফিক্যালি যে মহিলারা, কেন কি মহিলাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটা অনার বলে, কনসেপ্ট অফ অনার বা সম্মান বলে কিন্তু একটা জিনিসটা কিন্তু একটা মানে অ্যাসোসিয়েটেড থাকে। তো ফলে কি হচ্ছে যে এই যে জিনিসটা, যে একটা মহিলা বিশেষ করে অন্য একজন সদস্যের সাথে যখন বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হচ্ছে, তখন কিন্তু তার একটা দায়িত্ব যে সে কিন্তু সেই পিওর একটা রক্ত যেটাকে বলা হয়, হ্যাঁ, সেইটাকে কিন্তু সে বজায় নিয়ে যাবে এবং রাখবে পরবর্তী প্রজন্মের জন্য। তো সেখানে দাঁড়িয়ে যদি দেখা যায় যে বিবাহিত সম্পর্কের বাইরেও কোনো অন্য জাতির জন্য কোনো পুরুষ স্পেসিফিক্যালি যদি সে আবার নিম্ন যদি শূদ্র হয়, হ্যাঁ, যে বর্ণা সিস্টেমে সে যদি দেখা যায় যে কোনো ইদার বেশা বা এমনকি ইনক্লুডিং মানে ব্রাহ্মণ তো ছেড়েই দিলাম, হ্যাঁ, যে মানে ক্ষত্রিয় কাস্টের ক্ষত্রিয় বর্ণাতেও যদি দেখা যায় যে কোনো একটা মানে মহিলার সাথে তারা বিবাহের বাইরে কোনো সম্পর্ক আছে, তখন কিন্তু সেটা কিন্তু মারাত্মক একটা শাস্তির মুখে বা প্রকোপের মুখে পড়তে হবে। এবং সেটার কিন্তু কখনো রেকটিফিকেশন বা ভুল সংশোধন কিন্তু হয় না। এবং এটাও লেখা আছে যে এরকম দেখা যায় যে অনেক সময় অভিশাপের মুখেও পড়তে হয়, এবং তারা কিন্তু দেখা যায় যে পরবর্তী জন্মে এবং আগামী 2-3 প্রজন্মও দেখা যায় যে তারা হয়তো সেই অভিশাপ থেকে বেরোতে পারবে না, বা ইতর প্রাণী বা জন্তু হয়ে হয়তো জন্মাবে, তারা হয়তো মানুষ হয়ে জন্মাবে না। একবার অভিশাপটা লেগে গেলে যদি এই নিয়মগুলোকে লঙ্ঘন করা হয়। এবার এটা যেমন বলছে যে এক কাস্টের মধ্যে কিন্তু বিবাহিত সম্পর্কে স্ত্রীকে স্বামীর সাথে কোহাবিটেশন যদি করতে বাধা দেওয়া হয়, তাহলেও কিন্তু এটা একটা বড় শাস্তি। মানে কি হচ্ছে যে আমি যদি চাইল্ড ম্যারেজ যদি ধরি এখনকার সময়, তাহলে হচ্ছে যে একটা স্ত্রী যখন মাইনর থাকে বা সে যখন একজন ছোট একজন নাবালক থাকে, তাহলে কিন্তু সে তার স্বামীর সাথে বাড়িতে যাবে না, একটা যতক্ষণ না সে রিচেস দ্য স্টেজ অফ পিউবার্টি, যখন একটা সন্তান ধারণ করার বয়স এসে যায়, তো তার আগে অবধি কিন্তু সে তার স্বামীর সাথে যাবে না। কিন্তু সেই সন্তান ধারণ করার একটা সময়সীমা এসে গেলে তখনও যদি একটা মহিলাকে কেউ, তার বাড়ির লোক হোক বা অন্য কেউ হোক, যদি তার স্বামীর সাথে যেতে বাধা দেওয়া হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সেটাও একটা বড় অপরাধ। এই যে কাস্ট কাউন্সিলের যে শাস্তি এবং যে স্যাংশনের ক্ষেত্রে, সেগুলো কিন্তু একটা বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবার আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গুরিয়ার কথা বলছি, যে ব্রাহ্মণদের কিন্তু যে একটা আধিপত্য, একটা যে একচেটিয়া ক্ষমতা, সেটা কিন্তু প্রবল। যেমন হচ্ছে যে তাদের কাছ থেকে ঋণ নিলে কিন্তু ঋণটা কিন্তু শোধ করতে হবে অ্যাট এনি কস্ট, হ্যাঁ, মানে যে করেই হোক। আর আরেকটা জিনিস হচ্ছে যে ব্রাহ্মণের ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো ক্ষেত্রে যদি কোনো কাজ মানে বর্ণার যদি অভিযোগ থাকে, বিশেষ করে শূদ্র, কেন কি বেশিরভাগই দেখা যাচ্ছে শূদ্র সংক্রান্ত নিয়মগুলো কিন্তু সব থেকে বেশি বৈষম্য হচ্ছে। আমি বললাম যে একটা ভিত যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যায় যে ভিতের সাথে সাথে কিন্তু যে ওপরে যখন আমরা উঠছি, সেই নিয়মগুলো কিন্তু আলাদা হয়ে যায়, এবং সেটা ইন্টেন্সিটি অনুযায়ী, গ্রেডেশন অনুযায়ী কিন্তু দেখা যায় যে কারোর ক্ষেত্রে হয়তো সেটা সুবিধাজনক বা লাভজনক, আর নিচু যে ভিত শ্রেণীটা, হ্যাঁ, যার উপরে টিকে আছে গোটা কাঠামোটা, তাদের বিরুদ্ধেই দেখা যাচ্ছে যে নিয়মগুলো কিন্তু একটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে। সেটা কিন্তু একটা ইমিউনিটি দিচ্ছে না, কোনো সুবিধাজনক বা লাভজনক কিন্তু কোনো অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাদেরকে। যেমন হচ্ছে যে কোনো যদি শূদ্র যদি দেখা যায় যে ব্রাহ্মণের বিরুদ্ধে অভিযোগ করছে, ফর এক্সাম্পল ইন কেসেস অফ করাপশন, যে দুর্নীতিগ্রস্ত বিষয় যদি এরকম দাগিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যায় কাস্ট কাউন্সিলের
সে যতই বড় অপরাধী হোক না কেন তার ফেভারেই কিন্তু জিনিসটা যাবে, তার হিতেই কিন্তু, ব্রাহ্মণের হিতেই কিন্তু জিনিসটা মানে নির্ধারিত করা হবে জিনিসটা, যে না ব্রাহ্মণ কোনোদিন কোনো দোষ করতে পারে না, এবং ব্রাহ্মণকে অসম্মান করা কিন্তু একটা, সেটাও কিন্তু একটা শাস্তি, যে হ্যাঁ যে তার বিরুদ্ধে যে একটা শাস্তি বা একটা যে অভিযোগ আনা হয়েছে সেটাই কিন্তু সব থেকে বড় একটা নিষিদ্ধ কাজ। আর আরেকটা জিনিস হচ্ছে যে ব্রাহ্মণদের কাছ থেকে কিন্তু ওইভাবে মানে যে ট্যাক্স আদায় করা সেটা কিন্তু করা যায় না, ঠিক আছে। এই যে বলছে, হ্যাঁ এই যে আরেকটা জিনিস যেটা কাস্ট কাউন্সিলর বলছে, এখানে যেটা ঘুরে বলেছে, এদের মধ্যে আছে কিছু অস্পৃশ্য জাতি, আবার কিছু আছে বৈশ্য জাতি, ট্রেডিং কাস্ট। হ্যাঁ, তারা হয়তো ট্রেডিং কাস্ট যে কমিউনিটি, মানে যে বৈশ্য, যে সরি যে ওয়ার্না সিস্টেমটা, তার তো একটা বিশাল বড় কমিউনিটি, তার নিচে অনেক অনেক জাতি থাকে। তো এখানে যেমন হচ্ছে কমতি একটা ট্রেডিং কাস্ট। আচ্ছা, এদের মধ্যে যেটা হচ্ছে মালা, ইদিকা, মালা হচ্ছে মাদিগাস, হ্যাঁ, তারপর আহি, নাই, মুরিয়া, ডো, এরা কিন্তু অস্পৃশ্য জাতি, এবং হয়তো কখনো কখনো দেখা যায় যে তারা হয়তো এই যে 4-4 বার্নিং সিস্টেমের বাইরেও থাকে। এদের মধ্যে কিন্তু 3-4টে জাতি কিন্তু হচ্ছে একটা অ্যালকোহলিক বেভারেজ, হ্যাঁ, যে এই যে একটা যে অ্যালকোহল তৈরি করা, সেটা কিন্তু তাদের একটা ট্রেডিশনাল পেশা, এবং তারা কিন্তু এটা একটা অর্গানিক ওয়েতে এবং প্রকৃতির সাহায্য নিয়ে কিন্তু জিনিসটা কিন্তু তাদের গাছপালার সাহায্যে কিন্তু তারা এই অ্যালকোহলিক বেভারেজটা কিন্তু তৈরি করে থাকে, এবং ম্যাক্সিমাম তারা কিন্তু হচ্ছে প্রকৃতির কাছাকাছি থাকার মানুষ, এবং যত মানে এটা স্বাভাবিক ব্যাপার যে তাদেরকে কিন্তু সেই কারণে ভাবা হয় যে এটা খুব একটা ডিসরেসপেক্টফুল বা খুব একটা সম্মানীয় কোনো পেশা নয়। আবার এদের মধ্যে আহির যেমন হচ্ছে একজন কৃষক শ্রেণী, তো তারা হচ্ছে একদম পিছিয়ে পড়া কৃষক একটা জাতি। তো অনেক সময় দেখা যায় যে তাদের তো দেখা যায় জমিচ্যুত হতে হয় অনেক সময়, যে যে ব্রাহ্মণ ল্যান্ডলর্ডের থেকে বা অন্য কোনো যারা হয়তো উচ্চ জাতির হয়তো যারা জমির মালিক, তাদের হাতে হয়তো অনেক সময় দেখা যায় যে তাদেরকে হয়তো জমি থেকে উচ্ছেদ করা হয়ে গেছে। তো সেটা একটা মানে দেখা যাচ্ছে যে দে আর অলসো লোয়ার কাস্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে কেন এখানে দুতরফের জিনিসটা কিন্তু আনা হচ্ছে, যে একদিকে ট্রেডিং কাস্টও একটা দুটো ঘুরে মেনশন করেছেন, আর বাকি সব হয়তো প্রেজেন্ট কাস্ট, হ্যাঁ, যে কৃষক জাতি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যারা হয়তো ওয়ারিয়ার জাতি, যারা হয়তো নিজেদেরকে ক্ষত্রিয় বলবে, যে হ্যাঁ একসময় বিভিন্ন সাম্রাজ্যে আমাদের দেশে তো, আমাদের উপমহাদেশে তো অনেক রকমের সাম্রাজ্য এসছে, তাদের অনেক সময় দেখা যায় যে হ্যাঁ প্রত্যেকটা সাম্রাজ্যে তারা হয়তো নিচু শ্রেণীর হয়তো তারা সোলজার, তারা হয়তো তাদের সার্ভিস দিয়েছে টু দি এম্পারার এন্ড দ্য কিং। তো সেই রকম জাতিও এখানে আছে। আর আরেকটা জাতি হচ্ছে যারা হচ্ছে খুবই, যাদেরকে মনে করা হয় যে খুবই মানে ডিসরেসপেক্টফুল বা নট রেসপেক্টফুল অকুপেশনে তারা আছে, সম্মানের হয়তো পেশাতে নেই। তো এই যে একসাথে যে দুটো এক্সাম্পল আমি দিলাম, তার কারণটা হচ্ছে যে এখানে কিন্তু এইসব জাতিদের কিন্তু নিজস্ব মূর্তি পুজো করা হয়, সেটা কিন্তু এই যে ব্রাহ্মণরা তারা কিন্তু বলে যে না এটা কিন্তু আমাদের আওতার বাইরে রাখা হবে আবশ্যক। সেটা কিন্তু এটা যদি হয় যে এরকম মূর্তি পুজোটা তাদের নিজেদের একটা ধর্ম আছে, তাদের নিজেদের একটা আচার আছে, সেটা যদি ব্রাহ্মণের সাথে যদি কাটস অ্যাক্রস, তাহলে সেটাও কিন্তু একটা শাস্তির পর্যায়ে পড়তে হবে। দ্যাট শুড বি কেপ্ট সেপারেট জিনিসটা। অ্যান্ড টাইম অ্যান্ড এগেন তারাও কিন্তু এই যে কিছু ট্রেডিং কাস্ট, যেটা বলা হচ্ছে যে আবার কিছু এই যে যেমন আছে মাদিগা, আমরা যদি বলি যাবে, তাহলে এরা অনেক সময় বলে যে না আমরা তো ক্ষত্রিয়, আমরা তো সোলজার ছিলাম, আমরা তো সার্ভিস দিয়েছি, তো সেখানে আমরাও কিন্তু টুয়াইস বর্ণের মতনই কিন্তু আমরা কিন্তু সেই সম্মানটা কিন্তু আমাদের পেতে হবে। তাহলে এই যে একটা হয়েছে কনফ্লিক্ট সবসময়, একটা যে সংঘাত, আবার যে একটা রাজনৈতিক ভাবে যে একটা নেক্সাস, হ্যাঁ, যে আবার যে পরস্পরের সাথে যে একটা মেলামেশা, মানে ইন আ পলিটিক্যাল ওয়ে, সেটাও কিন্তু একটা দেখা যাচ্ছে জিনিসটার মধ্যে। আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে, যেটা ঘুরে বলেছেন, যে এই যে কাঁচা ও পাকা খাদ্যদ্রব্যের মধ্যে পার্থক্য, এবং দুটোই কিন্তু রন্ধন করা, অফকোর্স কুক, নট দ্যাট ইটস র। এবার কাঁচাটা হলো হচ্ছে জল মিশ্রণ, জিনিসটা হচ্ছে কুক উইথ ওয়াটার, আর পাকাটা হচ্ছে ওয়েন ইটস কুক উইথ ঘি। এবার এইটার বেসিসেই কিন্তু অনেক সময় দেখা যায় যে
কিছু কিছু হয়তো ব্রাহ্মণরা হয়তো কিছু কিছু হয়তো খাদ্যদ্রব্য যেটা হয়তো ঘি দিয়ে হয়তো ব্যবহৃত, তারা কিন্তু সেটা ছোবে। আবার অনেক সময় দেখা যায় যেটা জল মেশানো ইজ প্রিপেয়ার্ড বাই দ্য পিপল অফ দি লোয়ার জাতি, লোয়ার বার্নার্স, তারা কিন্তু ব্রাহ্মণরা কিন্তু সেটা ছোবে না জিনিসটা। তো এইটাই বলছিলাম যে সামাজিক চলাফেরায় তো প্রতিবন্ধকতাটা একটা তো কাজ করেই আর কি, যদি আমরা স্ট্রাকচার হিসেবে যদি দেখি। তাহলে নিচু জাতির জন্য যে লোকালয় কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে, এবং সোশিয়োলজিস্ট আন্দ্রে বেতে কিন্তু এটা ব্যাখ্যা করেছেন when he was doing his field work in তামিলনাড়ু, এটাকে আগ্রাহারা হিসেবে দেখেছেন যে আলাদা আলাদা কিন্তু নিজেদের একটা সেটেলমেন্ট, গ্রাম আছে, জায়গা আছে জিনিসটাকে। এই যে জিনিস যেরকম হচ্ছে পাল্লান্স, পারায়ান্স, নাইকাস, শেফার্ড, আর্টিজান কাস্ট, হ্যাঁ মানে এরা হচ্ছে সার্ভিস কাস্ট আর কি। আর আরেকটা যেমন হচ্ছে ওয়াশারম্যান, সানার। আবার কেউ কেউ হয়তো এমন অনেক জাতি আছে যারা হয়তো চোলা বা চোলা ডাইনেস্টিতে হয়তো তারা হয়তো মিউজিক বা ডান্স রিলেটেড কিছু হয়তো শিল্প সংস্কৃতি করতে হয়তো যুক্ত ছিল, কিন্তু তারা হয়তো সেটা হয়তো রাজার দরবারে হতে আসতেন এবং তাদের কিন্তু একটা স্পেসিফিক একটা কর্ম করে কিন্তু তারা আবার নিজেদের সেটেলমেন্টে কিন্তু চলে যেতেন, তারা কিন্তু মেইন স্ট্রিম সমাজে কিন্তু আসতেন। তো কি হচ্ছে যে জাতের র্যাঙ্ক অ্যাকর্ডিং কিন্তু অস্পৃশ্য বা নিচু জাতি বা উচ্চ জাতির ত্রিসীমানা কিন্তু এই যে এটা যে একটা ফিক্সড একটা যে স্টেপস, মানে দেখা যাচ্ছে যে কোনো জাতি যদি দেখা যাচ্ছে যে কেউ হয়তো চামড়া নিয়ে লেদার, কেউ হয়তো আবার হয়তো গবাদি পশু, আবার কেউ হয়তো অ্যালকোহল বেভারেজ, এইসব যদি অকুপেশন নিয়ে কাজ করে, তাদের কিন্তু দেখা যায় যে যখন তারা তাদের উপরের যখন যখন জাতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু তাদের একটা বিশেষ একটা ডিস্টেন্সে কিন্তু একটা পার্থক্য করে কিন্তু একটা দাঁড়াতে হয়। সেটা কিন্তু ডিপেন্ড করছে। এবার সবার ক্ষেত্রে যে একরকম যে স্টেপ হবে সেরকম নয়। কোনো স্টেপ যদি দেখা যায় যে কোনো জাতি হয়তো তারা হয়তো এগ্রিকালচারাল কাজ বা কৃষক কাজ, তাদের কিন্তু দেখা যাবে যে উচ্চ বর্ণ বা উঁচু জাতির ক্ষেত্রে কিন্তু তাদের স্টেপটা কিন্তু কিছুটা হলেও কাছাকাছি আসবে। কিন্তু যেটা হয়তো রেসপেক্টেবল অকুপেশন না, সেটা কিন্তু আরো দূরত্ব বজায় রাখতে হবে। সেটার একটা মাপকাঠি মোটামুটি হচ্ছে এই 20 থেকে 30 মানে 30 স্টেপস বা 96 স্টেপস হচ্ছে মানে একদম লাস্ট অব্দি। আর এই যে ব্রাহ্মণরা কি কি সুবিধা পেত, যেটা হচ্ছে একটা প্রকার ব্রাহ্মণ হচ্ছে মহারাষ্ট্রে, তারা কিন্তু পেশওয়া রাজত্বের সময় কিন্তু দেখা যায় যে তাদের কিন্তু কর্মকূপ করে দেওয়া হতো, মানে তারা কিন্তু ট্যাক্স পে করতো না, দেবে নট দ্য ট্যাক্স পেয়ার্স। আর এমনকি তাদের জন্য মকাই বা কর্ন কিন্তু দেখা যায় ফ্রি করে দেওয়া হচ্ছে, কিন্তু তাদের কিন্তু সেটা ওই কস্টিং মানে ট্রাভেলিং চার্জ কিন্তু নেওয়া হতো না। এবার আসছি সংস্কৃতাইজেশনের যে ইয়েটা, যে ডেফিনেশনটা মিনিমাম, যে সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া, যদি সংস্কৃতায় সামাজিক গতিশীলতার ব্যাখ্যা। আচ্ছা, সেটা হচ্ছে নিচু জাতের মানুষ সামাজিক স্তর বিন্যাসে উচ্চ পর্যায়ে অবস্থিত উঁচু জাতের পেশা, জীবনধারা প্রভৃতি অনুকরণের মাধ্যমে উন্নত স্তরে উন্নীত হতে প্রয়াসী হয়। তো এটাই দেখা যায় যে একটা ইচ্ছা, একটা যে উপরে ওঠার যে একটা তাগিদ, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা সবসময় একটা উইথ ইংলিশ এডুকেশন এটা কিন্তু লেগেই থাকে জিনিসটা। এটা যেমন বলছে যে এই যে আমি যদি ইংলিশটা করে বলি যে Sanskritization enabled low castes which had acquired wealth or political power to shape their low ritual status and be included among higher caste. এটা কিন্তু এম.এন. শ্রীনিবাস কিন্তু আরেকটা ডমিনেন্ট কাস্ট বলে কিন্তু একটা বই লিখেছিলেন। সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ওই রামপুরা ভিলেজ কর্ণাটকায়, সেখানে কিন্তু উনি একটা ফিল্ড ওয়ার্ক করেছেন, যেখানে দেখা যাচ্ছে সব থেকে বড় ডমিনেন্ট কাস্ট যদি বলা হয় কি যে প্রভাবশালী জাতি, হ্যাঁ তারা কিন্তু এই ওয়ার্নার সিস্টেমে তো যথারীতি আসে না, কিন্তু যেটা আসে সেটা হলো যে তারা কিন্তু ওই পার্টিকুলার গ্রামে কিন্তু খুবই প্রভাবশালী, এবং তাদের দেখা যাচ্ছে যে সামাজিক হয়তো সম্মান পায় ব্রাহ্মণরা, এবং আরেক ধরনের জাতি আছে তারা হচ্ছে লিঙ্গায়ত, তারাও নিজেদেরকে ব্রাহ্মণের সমান বলে। কিন্তু সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে যে গ্রামের যে মুখিয়া, সে কিন্তু দেখা যাচ্ছে ওকালিকা বা বক্কালিকাস যে কৃষক মানে শ্রেণী বা কৃষক জাতি, তারা কিন্তু ওখানকার অনেক সময় দেখা যাচ্ছে যে ভিলেজ হেডম্যান হয়েছে বা গ্রামের মুখিয়া হয়েছে, এবং তারাই কিন্তু সব থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করে এই পঞ্চায়েত সিস্টেমে এবং পঞ্চায়েতি রাজ সিস্টেমে। পরবর্তীকালে যে দেখা যাচ্ছে যে একটা ব্রাহ্মণ পর্যন্ত ইচ্ছা প্রকাশ করলেও তারা সেইখানে ইলেকশনে দাঁড়াতে পারে না, অনেক সময় দাঁড় করাতে দেওয়া হয় না।
অনেক সময় এটাও দেখা যাচ্ছে যে সার্ভিস কাস্ট যারা যারা ধরো ওয়ার্না সিস্টেমে আমি যদি মানে একটা রেফারেন্স দেওয়ার জন্য বলি যে থার্ড মানে স্টেজে যদি আসে, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় ওয়াশারম্যান, ধোপা যারা বা যারা অয়েলম্যান, শেফার্ড, এমনকি এদের মধ্যে কিছু মুসলিমসও আছে ওই পার্টিকুলার গ্রামটা এরকম বিভিন্ন ডিভিশনে। সেখানে দেখা যাচ্ছে তারা হয়তো ব্রাহ্মণদেরকে হয়তো মানে সেভাবে অ্যাকসেপ্ট করছে না, তাদের কিন্তু গ্রহণযোগ্যতা নেই। অনেক সময় দেখা যায় যে মন্দিরে যেতে গেলেও হয়তো ব্রাহ্মণ পুরোহিতদের হয়তো একটা মানে খোরাকের পর্যায়ে একটা দেখা হয় সেই গ্রামে। অনেক সময় দেখা যায় তাদেরকে হয়তো সঠিক সম্মান দিচ্ছে না, তাদের হয়তো বলা হয়তো যে যে নিয়মগুলো সেগুলো হয়তো কেউ পালন করছে না। তো এটা কেন হচ্ছে? এই যে স্বাধীনতা সংগ্রাম, নিচু জাতির আন্দোলন, ব্রিটিশ সরকার ও প্রশাসকের যে কৃষি বাণিজ্যিকরণ, এটা তো আমি আগেও বলেছি কি যে শিল্প ও জমি আইনের দরুন সংস্কৃত আইনটা প্রসারিত হয়েছে। এবং সংস্কৃত আইনটা যেটা আমরা দেখছি যে একটা লোকের একটা যে ইচ্ছা এবং একটা যে প্রয়াস যে উপরে ওঠার, আপওয়ার্ড মোবিলিটি যেটাকে বলা হয়, সেটা কিন্তু যখন ইংলিশ এডুকেশন এবং ব্রিটিশ কলোনাইজেশনের মাধ্যমে আসছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে আরো বেশি এক্সপেন্সিভ হচ্ছে জিনিসটা, এক্সপ্যান্ড করছে জিনিসটা। তো ফলে কি হচ্ছে, এই যে ধারাবাহিক পেশা কখনো বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় যে ইংলিশ এডুকেশনের জন্য তাহলে দরকার কি জিনিসটা, একটা ট্রেডিশনাল অকুপেশনের এর জন্য একটা কাস্ট যে একটা জাতিটা যে একটা প্রাইড তুমি যে মনে করো, হ্যাঁ, যে এটা না আমাদের একটা অকুপেশন, এটা আমাদের একটা পেশা, সেটা অনেক সময় দরকার তো পড়ে না। অনেক সময় যেটা রামপুরা ভিলেজে যেটা MS শ্রীনিবাস বলছেন যে একজন লিঙ্গায়ত প্রিস্ট, হ্যাঁ তিনি পুরোহিত, তিনি ব্রাহ্মণের সমান, দেখা যাচ্ছে হয় তার কোনো কোচ ফ্যাক্টরিতে রেলওয়ে তে হয়তো একজন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছেন, তো নয়তো কেউ শহরে গিয়ে একদম আইনজীবী হয়ে তারা পেশায় যুক্ত। তাহলে ফলে কি হচ্ছে যে একজনকে আমরা ইঞ্জিনিয়ার হিসেবে দেখছি আর একজনকে আমরা আইনজীবী হিসেবে দেখছি, সমাজের দুটো প্রভাবশালী যে একটা স্তর সেই জায়গায় আমরা দেখছি। তো সেখানে দেখা যাচ্ছে ট্রেডিশনাল অকুপেশন তো থাকছেই না। আবার অনেক সময় দেখা যায় যে যারা সার্ভিস, যারা ট্রেনিং কাজ, যারা বানিয়া, তারা হয়তো ভাবে যে না এটা আমাদের একটা গর্ব, এটা তো আমাদের বাঁচিয়ে রাখতেই হবে জিনিসটা। সেখানে দাঁড়িয়ে তো সুরাট বা বম্বের হয়তো ওয়েস্টার্ন বার্নার বা ট্রেডিং কাস্ট বা জাতিরা, তারা কিন্তু এই অকুপেশনটাকে ধরে রাখার চেষ্টা করে অনেক সময়। এবং শুধু জাতিগত দিক দিয়ে না, এই যে ভাষা কেন্দ্রিক আন্দোলন কিন্তু জন্ম নিচ্ছে, এবং সেটা কিন্তু এই যে দ্রাবিড়িয়ান মুভমেন্ট যেটা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ফলস্বরূপ কিন্তু এই যে এটার গিয়ে হচ্ছে স্টেটস রিঅর্গানাইজেশন কমিশন, যেটা কিন্তু 1956-এ লাগু হয়েছে আমাদের ভারতে, এবং বিভিন্ন রকম ভাবে একটা যে স্টেটস বা রাজ্য সেগুলো কিন্তু আস্তে আস্তে গঠিত হয়েছে। টিল রিসেন্টলি 2014 যেটা আমরা তেলেঙ্গানা হিসাবে দেখি, সেটা কিন্তু জাতিগত দিকেও একটা ব্যাপার আছে। কেন কি যারা বলছে যে হিন্দি ভাষার আধিপত্য, সেখানে কিন্তু হিন্দি ভাষাটা কিন্তু সমস্যাটা হচ্ছে যখন রিফাইন্ড হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে যখন বেশি লোকে, যখন উচ্চ বর্ণের লোকেরা, ব্রাহ্মণরা যখন আয়ত্ত করে নিচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে এই দক্ষিণী রাজ্যের যারা নিচু জাতির, তারা হয়তো কোনো, যেটা আমি বললাম যে ওয়াশারম্যান, শেফার্ড, অ্যালকোহলিক বেভারেজ তৈরি করার যারা জাতি, এমনকি সোয়াইন হার্ট যারা হয়তো গবাদি পশু বা শুকর নিয়ে কাজ করে, এবং তাদের আরো আছে কৃষক জাতি। এই যে এইসব জাতিগুলো যারা আছে, তারা কখনোই কিন্তু এইরকম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের কিন্তু ধারে কাছেও তারা থাকেনি, তারা ওয়াকিবহল নয় জিনিসটা, এবং তারা রাজনৈতিকভাবে এটাই তারা তাদের দাবি যে এইরকম ভাষা যেখানে নাকি এক উচ্চ বর্ণের লোকেদের একটা আধিপত্য থাকে বা একটা বাড়বাড়ন্ত থাকে, সেখানে কিন্তু দেখা যায় আমরা সামাজিকভাবে এমনিতেই পিছিয়ে পড়া, শুধু না সামাজিকভাবে কিন্তু আমাদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা হচ্ছে। সুতরাং আমাদের কিন্তু আলাদা একটা লিঙ্গুইস্টিক বেসিসে কিন্তু জাতি, লিঙ্গুইস্টিক বেসিস এবং এথনিক বেসিসে কিন্তু বিভিন্ন সময় একটা স্টেট একটা গড়ে ওঠা দরকার, যেটা আমরা দেখছি দ্রাবিডিয়ান মুভমেন্টে ভালোভাবে। এবং বঙ্গভঙ্গ আন্দোলনটাও কিন্তু আমাদের এই বেসিসেই কিন্তু ছিল, যে অনেক সময় দেখা যাচ্ছে যে যারা ব্যাকওয়ার্ড ক্লাস, যারা মুসলিমসরা যারা ছিল, তারা কিন্তু এখানে কিন্তু অসুবিধা বোধ প্রকাশ করেছেন যে ইউনাইটেড বেঙ্গল আছে, বাট উই ওয়ান্ট দ্যাট ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট, যেখানে কিন্তু একটা জাতির বেসিসে কিন্তু আমাদেরকে কিন্তু সবসময় কোণঠাসা করে রাখার চেষ্টা হয়েছে, এবং আমাদের পেশা কিন্তু কেড়ে নিয়ে সেই বানিয়াদের হাতে তুলে নেওয়া হয়েছে, যেটা আমি একদিন সাবঅর্ডিনেট স্টাডিজে বলছি। তো এই যে জিনিসগুলো দেখেছে যে কনস্টিটিউশনালি যে একটা যে ফ্রিডম হলো হিউম্যান রাইটস বেসিসে, কেন এটা হচ্ছে যে এখন সংস্কৃতাইজেশন, এখন যেটা হয়েছে যে এটা আগে স্টেজ ছিল, এখন ওয়েস্টার্নাইজেশন ইজ অ্যাগ্রেসিভলি রানিং।
সেটা এই কারণে এই যে কনস্টিটিউশনাল গ্যারান্টেড যে ফান্ডামেন্টাল যে হিউম্যান রাইটস, হ্যাঁ, যে মানুষ একটা পড়াশোনা করতে পারবে, মানুষ একটা বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে পারবে, সেখানে অস্পৃশ্যতার কোনো জায়গা নেই, সবাই সমান ভাবে পড়াশোনা করবে, বসবে, এবং তাদের সুবিধা কিন্তু দেওয়া হবে কিছু ক্ষেত্রে যেহেতু তারা সামাজিকভাবে পিছিয়ে পড়া। অ্যাবলিশন অফ মানে আনটাচেবিলিটি অ্যান্ড অ্যাবলিশন অফেন্সেস অ্যাক্ট, এই যে জিনিসগুলো, তাতে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় খুব একটা কনফ্লিক্ট এবং ভায়োলেন্সেও কিন্তু পরিণত হচ্ছে, এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ব্রিটিশ স্বাধীন মানে যে ভারতের স্বাধীনতা ঠিক তার কয়েক দশক আগে কিন্তু দেখা যাচ্ছে এই জিনিসগুলো হচ্ছে। যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে যেমন এম এন শ্রীনিবাসী বলছেন যে এরকম একটা গ্রামে দেখা গেছে তামিলনাড়ুতে যে পাল্লান কাস্ট, যে নাকি আদতে তাকে পলিউটিং কাস্ট বা খুব নোংরা একটা জাতি হিসেবে ধরা হয়, সে কিন্তু দেখা যাচ্ছে অন্য গ্রামে যাচ্ছে একটা কৃষক জাতি সেজে, সেখানে পাদায়াচি সেজে, হ্যাঁ। তো সে যখন ধরা পড়েছে তাকে কিন্তু প্রচন্ড একটা একটা টর্চার বা একটা গণপ্রহার দেওয়া হয়েছে। ফলে কি হয়েছে, সেটা নিজের সর্বস্ব তার ত্যাগ করেছে, তখন গ্রাম ছেড়ে বেরিয়ে গেছে বা পালিয়ে গেছে জিনিসটা। এইসব জিনিসগুলো কিন্তু অনেক সময় দেখা যায়। আবার এদিকে যদি আমরা উপজাতির কথাও যদি বলি, তাহলে এই যে দেখা যায় যে তারা কিন্তু সব থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিল ব্রিটিশ স্বাধীনতার ক্ষেত্রে। এবং ট্রাইব তো এমন একটা জিনিস যেখানে দেখা যাচ্ছে যে ভার্না সিস্টেমেও তারা অনেক সময় আসে না, এবং শূদ্রর বাইরেও তারা থাকে, এবং তাদেরকে কিন্তু একটা ইন্ডিজিনাস কথাটা যে বলা হয়, এবং এই জিনিসটা কিন্তু খুবই ক্লোজ একটা সিস্টেম। বাট মজার বিষয়টা হলো যে তারা হয়তো সুরক্ষিত একটা গোষ্ঠী মনে করে, একটা টেরিটোরিয়ালিটি মনে করে, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা উচ্চ বর্ণের মধ্যে যেরকম একটা বৈষম্য থাকে একটা নারী পুরুষের মধ্যে বা আলাদা জাতির মধ্যে বা বর্ণের মধ্যে, সেটা কিন্তু তাদের গোষ্ঠীর মধ্যে কিন্তু একটা বৈষম্য থাকে থাকে একটা স্তর মিনিমাম স্বল্প যে শ্রম যে বিভাজন সেটা থাকে। যেমন হচ্ছে একজন ট্রাইবাল চিফ থাকবে আর তার নিচে তার যোদ্ধারা, এবং সেই কর্তৃত্ব এবং ক্ষমতাটা কিন্তু বজায় থাকতো জাতি উপযুক্ত একটা ব্যক্তির হাতে কিন্তু থাকতো। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, কেন কেন আজকে এরা কেন এদেরকে বলা হচ্ছে যে সোশ্যালি এক্সক্লুডেড? ব্যাপারটা হচ্ছে যে এই কারণে, কারণ যে জমির মালিক যারা, হ্যাঁ, মানে এরা এরা অ্যাকচুয়ালি ছিল জমির মালিক, এদের ছিল আসলে একটা যে জঙ্গল বা প্রকৃতি, এদের উপর কিন্তু একটা অ্যাক্সেস কিন্তু ছিল, মানে যেটাকে বলা হচ্ছে একটা যে একটা কাছাকাছি পৌঁছে যাওয়া, যে একটা প্রকৃতিকে যে ব্যবহার করা, এবং সেটা যে সীমিতভাবে এবং এমন ভাবে যে একটা প্রকৃতির যে একটা ডাইনামিক্স গুলো সেগুলো কিন্তু একটা বজায় থাকবে, সেইভাবেই কিন্তু তারা এটা কিন্তু একটা জমির মালিক হিসেবে এবং প্রকৃতির মালিক হিসেবে কিন্তু তারা ছিল। ইটস নট দ্যাট আই এম রোম্যান্টিসাইজিং ইট, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরা হচ্ছে যে একটা সিস্টেমটা এদের হাত থেকে কিন্তু কেড়ে নিয়ে জিনিসটা করে নিয়েছে, যে দ্য কনসেপ্ট অফ প্রাইভেট প্রপার্টি, যেখানে হচ্ছে যে যে জমির যারা মালিক, যারা উঁচু জাতির, যারা প্রভাবশালী জাতি, তাদের হাতে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। যেটা বললাম কি ভাইয়া, যে বিভিন্ন রেন্ট অ্যাক্ট বা যে জমি একটা ল্যান্ড রাইটস অ্যাক্ট, হ্যাঁ, যে পার্মানেন্ট সেটেলমেন্ট, এগুলো যেটা হয়েছে আর কি বাই দ্য ব্রিটিশ। তো ফলে কি হচ্ছে, সেটা কিন্তু ওয়াজ টেকেন ওভার বাই দি ইন্ডিয়ান নেশন স্টেট টাইম এন্ড এগেইন, হ্যাঁ। সেটা কিন্তু সময় সময় কিন্তু যখন যখন মনে হচ্ছে যে তারা কোনো উন্নয়নমূলক কাজ করবে, তখন কিন্তু তাদের মনে হচ্ছে যে না, এই শ্রেণীকে কিন্তু মানে সমূলে কিন্তু উৎপাদিত করতে হবে, এবং আমাদের সো কল্ড উন্নয়ন এবং যে যে ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, যে পরিকাঠামো, সেই একটা নতুন দেশ, একটা যে রাষ্ট্র গঠন হচ্ছে, সেগুলো কিন্তু তুলে ধরার জন্য, করে তোলার জন্য কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই শ্রেণীকে কিন্তু সবসময় সরিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্র গঠনের সময়। এইবার যেটা বলা হচ্ছে যে এই যে সেলফ আইডেন্টিফিকেশন, কেন বলছি যে দুটো জিনিস কিন্তু খুব একটা মনে রাখতে হবে যে আলাদা জিনিস এটা, হ্যাঁ। এটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডিজিনাস পিপল, একটা হচ্ছে ট্রাইবাল পিপল, ঠিক আছে। এবার এটার কিন্তু একটা পলিটিক্যাল একটা কনোটেশন আছে, যেটা কিন্তু আলাদা হয়। এবার ইন্ডিজিনাস ফ্যাক্টরটা তখনই কাজ করে যখন যে হ্যাঁ, একটা মানুষ কয়েকশো বছর ধরে একই জায়গায় আছে এবং উইদাউট এনি চেঞ্জ ইন দ্য কাস্টমস এন্ড ট্রেডিশন। আর ট্রাইবাল যদি দেখা হয়, তাহলে সেটা কিন্তু একটা পলিটিক্যাল ফ্যাক্টর বটে। সেটা হচ্ছে যে এই যে খুব বেশি যে ডিস্টিংশন আছে দুটোর মধ্যে সেরকম নয়, কিন্তু যদি ডিস্টিংশন থাকে সেটা হচ্ছে যে এই যে একটা ট্রাইবাল বা এই যে ইন্ডিজিনাস পপুলেশনটা, এইটা যদি আমরা দেখি, তাহলে এর মাঝখানে কিন্তু একটা জিনিস ফ্যাক্টর কাজ করে,
সেটা হলো যে এই যে কলোনাইজেশন, যে একটা সিস্টেম্যাটিক এক্সটারমিনেশন অফ পপুলেশন, যে একটা যে ঔপনিবেশের একটা প্রবলেম যেটা চলে আসছে, যে একটা মানে দখলের প্রবলেম যেটা চলে আসছে, সেটা কিন্তু ওরা কতটা রোধ করতে পেরেছে বা প্রতিরোধ করতে পেরেছে, সেটা কিন্তু একটা ফ্যাক্টর জিনিসটা। যেমন বলছে সেটা অনুযায়ী কিন্তু ডিপেন্ড করে, কারণ এটা কিন্তু হচ্ছে ওই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের একটা বড় ক্রাইটেরিয়া। হ্যাঁ, যেমন হচ্ছে যে একটা সাবজেক্টিভ ফ্যাক্টর থাকে, যে আত্মবাদী ফ্যাক্টর, আর আরেকটা হচ্ছে অবজেক্টিভ ফ্যাক্টরস, বস্তুগত ফ্যাক্টরস। এবং এটা কিরকম ভাবে হচ্ছে যে the status is regulated wholly or partially by their own customs or traditions or by special laws or regulations objective for tribal people. এইবার যেটা বলা হচ্ছে এই যে এটা কি করা হচ্ছে যে এই যে স্ট্যাটাসটা, হ্যাঁ, জিনিসটা কিন্তু একটা জন্মগত ব্যাপারও থাকে, জিনিসটা হচ্ছে একটা পলিটিক্যাল ব্যাপারও থাকে। তার মানে কি হচ্ছে যে তোমার যে একটা সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স যেটা, হ্যাঁ, যে একটা রোজ যে একটা এজেন্সি খাটানো, একটা প্রভাব খাটানো, সেটা কিভাবে একটা জীবন যুদ্ধ, একটা লড়াই, সেটা যখন করে তোলা হয় সেটাকে বলা হচ্ছে কিন্তু একটা আত্মবাদী ফ্যাক্টর, যে একটা সাবজেক্টিভ ফ্যাক্টর। আর বস্তুগত ফ্যাক্টরটা হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ, একটা কোয়ালিটেটিভ ফ্যাক্টর, দুটোই কাজ করে ঠিকই। যে এখানে যদি আমরা দেখি যে ডেমোগ্রাফিক ব্যাপারটা, যে কত সংখ্যার উপজাতি বা জনজাতি আছে আমাদের দেশে, এবং তারা কোন কোন প্যারামিটারে তারা উন্নত, কোন কোন প্যারামিটার তারা হয়তো এখনো যে মেইন স্ট্রিম সোসাইটি যেটাকে বলা হয় সো কল সোশ্যাল কনস্ট্রাক্ট হিসেবে, সেটা কতটা তারা ওয়াকিবহাল, আর কতটা তারা ইচ্ছুক জানতে। তো সেগুলো কিন্তু হচ্ছে একটা অবজেক্টিভ ফ্যাক্টর, যেখানে কিন্তু একটা নিউমেরিক্যাল প্রসেস এটা কিন্তু আসে। এবং এটা কিন্তু হচ্ছে সেই যেটা নিকোলাস ডার্কস আমি আগে ব্লকে বুঝিয়েছিলাম, যে দি এথনোগ্রাফিক স্টেট, হ্যাঁ, যে একটা যে অ্যানথ্রোপোলজিক্যাল একটা যে ব্যাপার থেকে, নৃতত্ত্ববিদ্যা, যে মানুষকে জানা, মানুষের যে একটা শরীর, একটা যে ফিজিক্যাল ফিচার্স গুলো, তার স্ট্রাকচার গুলো, হ্যাঁ, সে কেমন দেখতে, তার হাইট কিরকম, তার অকুপেশন কিরকম, তার জীবিকা নির্বাহ কিরকম, এবং সে কিভাবে মানে বাইরের দুনিয়াটাকে রেজিস্ট করে, হ্যাঁ, নিজেকে রাখছে, সেটা কিন্তু একটা অবজেক্টিভ ফ্যাক্টর থাকে জিনিসটা। আর এইখানে লাস্ট আমি আসবো ডেভেলপমেন্ট ইনডিউসড ডিসপ্লেসমেন্ট এন্ড কন্টেস্টেড ইন্ডিজিনিটিস। তো এই জায়গায় থাকলে দেখা যাচ্ছে যখন কেউ একটা উন্নয়নের মুখে পড়ছে, সে হয় কখনো পিছিয়ে যাচ্ছে, তাকে সরানো হচ্ছে, নয়তো সে দেখা যাচ্ছে সেটা জিনিসটাকে অ্যাডাপ্ট করছে। তাহলে কি সেই ইন্ডিজিনিয়াস ব্যাপারটা কি থাকে, মূল নিবাসী ব্যাপারটা? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যেটা বলেছে আদিবাসী পলিটিক্স হিস্টোরিক্যালি ইন দ্য কন্টেম্পোরারি টাইমস। এখানে আমি কিছুটা শেষ করছি, আমি এখানে নমস্কার।